সবাইকে স্বাগত জানাচ্ছি কেলন বিরোধী দর্শক। আগেই বলেছিলাম যে আমাদের সাথে আছেন সানোয়ার হোসেন আর আমি আছি আপনাদের সাথে সাফায়েত মৃদুল। থাকবো পুরোটার সময় বিয়ন্ড দ্য গ্যালারিতে এবং কথা বলবো বাংলাদেশের এশিয়া কাপের প্রস্তুতি নিয়ে এবং বাংলাদেশের গ্রুপ নিয়ে। এবং চাইলে আপনারা আমাদের সাথে এই আলোচনায় যুক্ত হতে পারেন। স্ক্রিনে দেখার নম্বরে আপনাদের মতামত বা প্রশ্ন থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। শুরুতেই সানোয়ার ভাই যদি বলি যে গ্রুপিংটা কেমন হলো এশিয়া কাপের? অনেক শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত অন্তত হচ্ছে আসলে যেটা হয় সবসময় আমরা জানি এশিয়া কাপ বা এশিয়া কাপ হোক বা আইসিসি যে কোনো ইভেন্টই হোক, সবাই চায় যে ইন্ডিয়া পাকিস্তানের একদিকে যতটুকু ম্যাক্সিমাম ম্যাচ খেলা যায় ইন্ডিয়া পাকিস্তান, ওইভাবে কিন্তু গ্রুপিংটা সাধারণত অনেক ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে আইসিসি করে বিকজ অফ একটা বাণিজ্যিক ব্যাপারও আছে ক্রিকেটে। এখানে ইন্ডিয়া পাকিস্তান যেখানে খেলা হয় যেটার মার্কেটটা একটা বিশাল ভ্যালু, ওই চিন্তা করে যদি ইন্ডিয়া পাকিস্তান একদিকে আমাদের গ্রুপটা যেটা হয়েছে ডেফিনেটলি আফগানিস্তান ওয়ান অফ দ্য বেস্ট টি-20 ক্রিকেটের এখন ওয়ান অফ দ্য বেস্ট সাইড হয়ে গিয়েছে। সেম শ্রীলঙ্কা কিন্তু গুড সাইড, বিশেষ করে শ্রীলঙ্কা যদি আপনি দেখেন বায়োলেটারাল সিরিজ যেরকমই খেলে যে কোনো আইসিসির ইভেন্টগুলিতে কিন্তু ভালো ক্রিকেট খেলে। এইটার দিক দিয়ে আমাদের গ্রুপটা সহজ হবে না, আমাদের প্রপার 100% ভালো ক্রিকেট খেলে ওখানে যদি আমরা যেতে যাই সুপার ফোরে ভালো ক্রিকেট খেলে যেতে হবে। টাফ টাইম যাবে, কিন্তু ওই দিকে ধরেন গ্রুপটা ইন্ডিয়া পাকিস্তান স্বাভাবিক একটা এক্সট্রা অ্যাডভান্টেজ, বাকি দলগুলি অতটা শক্তিশালী নয়, ওই গ্রুপটা তুলনামূলকভাবে ইজি হবে আমার মনে হয় আর কি। এবং একই সাথে যদি আমরা বলি যে প্রতি বছরই যে আপনি যেটা বললেন যে বাণিজ্যিক যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা থেকে ভারত পাকিস্তান একসাথে একপাশে রেখে তারপর অন্য গ্রুপ সেট করা হয়, এটা বিশ্বকাপেও দেখি। মানে এইটা কি আসলে নিয়ম বহির্ভূত কোনো কাজ কিনা আপনার কাছে কি মনে হয়? কারণ আমরা যদি দেখি যে যদি আমরা গ্রুপিং করি তখন সেই ক্ষেত্রে কি হবে, একটা লটারি হবে, কিছু একটা হবে, সেই জায়গায় কিন্তু এটা হচ্ছে না। এইটাই হওয়া উচিত। মানে যদি আপনি ধরেন ফিফার কোনো কিছু ইভেন্ট যদি দেখেন স্বাভাবিকভাবেই ওরা কাউকে ওইভাবে প্রায়োরিটি না দিয়ে কিন্তু ওইভাবে করা হয়। ক্রিকেটটা যেহেতু আমরা লিমিটেড কান্ট্রিগুলি খেলি, তারপর ক্রিকেটটা শুধু ক্রিকেটের মধ্যে রাখে না, বাণিজ্য একটা বড় ফ্যাক্টর কাজ করে আইসিসির ক্ষেত্রে, এটা একটা করে। তবে হ্যাঁ, নর্মাল প্রসেসে ডেফিনেটলি লটারি হোক বা গ্রুপিং হোক র্যাঙ্কিং হোক ওইভাবে যেভাবে দেখা ওইভাবে করাটাই যুক্তিযুক্ত আমার মনে হয়। এবং এশিয়া কাপের যে আমরা বললাম যে সংখ্যা থাকলেও মানে হচ্ছে, যদি আমরা বলি যে 9 সেপ্টেম্বর থেকে 28 সেপ্টেম্বর হবে, আরব আমিরাতে হবে, এই জায়গায় কি প্রথম যে সংখ্যাটা ছিল যে হবে না, সেই জায়গায় কিন্তু আমরা যদি দেখি যে আমাদের বোর্ড প্রেসিডেন্টের একটা কিন্তু দারুণ পদক্ষেপ ছিল। যদি বলি যে ঢাকায় এসএসসির যে সভা ছিল সেই জায়গায় সব দেশ অংশগ্রহণ করেছে, এই জায়গাটা আপনি কীভাবে দেখছেন? ডিপ্লোমেসি কিন্তু একটা বড় ব্যাপার। আমরা যদি সব ক্রিকেট আমাদের ক্রিকেট হিস্ট্রিটা দেখি, আমরা যখন টেস্ট স্ট্যাটাস পেয়েছিলাম তখন কিন্তু আমরা টেস্ট স্ট্যাটাস পাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত ছিলাম না। ওইখানে কিন্তু ডিপ্লোমেসি একটা বড় বেশি কাজ করেছে। যে কোনো ক্ষেত্রেই ওয়ার্ল্ড লেভেলে যদি এইগুলি ক্ষেত্রে এরকম ইস্যু অনেক কিছু আসে, বিশেষ করে ইন্ডিয়া পাকিস্তানের ক্ষেত্রে এই ইস্যুটা একটা বড় ফ্যাক্টর। অনেক টুর্নামেন্টে দেখা যায় ইন্ডিয়া যাবে কিনা, পাকিস্তান যাবে কিনা, বা খেলা হবে কিনা, ভেন্যু কী হবে, এরকম অনিশ্চয়তা কিন্তু পাকিস্তান ইন্ডিয়া যেখানে থাকে, ইন্ডিয়া বা হয়তো বা হোস্ট হিসেবে যদি পাকিস্তান থাকে বা ইন্ডিয়া থাকে, এই ক্ষেত্রে জটিলতাগুলি প্রতিনিয়ত আমরা দেখে আসছি। এরকম ক্ষেত্রে ডেফিনেটলি আমি ইসলাম বলবো, যেহেতু আইসিসির অনেক দিন কাজ করেছে, আইসিসিতে কাজ করেছে, ইন্টারন্যাশনালি তার কিন্তু একটা কানেক্টিভিটিটা মানে বেশ ভালো। সেই ক্ষেত্রে তার ডিপ্লোমেসিটা আবার বড় একটা কাজ করেছে। সবাই যেটা পাকিস্তানের বোর্ড প্রেসিডেন্ট যখন ছিল তখন বলেছিল, বুলবুল ভাইকে খুব প্রেস করেছিল, বুলবুল ভাইও তখন বলেছিল সবার ইউনাইটেড হিসেবে কাজ করলে যে কোনো জিনিস সাকসেস হওয়া সম্ভব। ডেফিনেটলি আমাদের বুলবুল ভাইয়ের একটা বড় ক্রেডিট এখানে অবশ্যই আছে, ওভারঅল ক্রিকেটের জন্য একটা খুব ভালো। সানোয়ার ভাই আমাদের সাথে একজন দর্শক আছেন, তার প্রশ্ন নিতে চাই। দর্শক, আপনার নাম এবং পরিচয় জানিয়ে আপনার মতামত বা প্রশ্ন আমাদের সাথে শেয়ার করুন। আসসালামু আলাইকুম, আমি সিলেট থেকে বলছি নিশান। জি বলুন। আমার কথা হচ্ছে, আমি 2022-এর ওয়ার্ল্ড কাপ টি-20-র কথা বলছি। জি সেখানে আমরা ইন্ডিয়ার সাথে একটা ম্যাচ ছিল। জি বলুন। ওই ম্যাচে তো লিটন দাস 60 রানের একটা ঝলমলে ইনিংস খেলছিলেন। জি, ওই সময় তার ফর্মটা খুব ভালো ছিল, কিন্তু তিনি 2বার আউটও হয়েছিলেন, কিন্তু ভাগ্যের সহায় হয় তিনি রাইট পান। কিন্তু এক সময় দেখা গেল যে তিনি রান আউটে কাটা পড়ে গেলেন এবং 30 রানে গেলেন আর কি। আপনার প্রশ্নটা কি আসলে? আমার প্রশ্নটা হচ্ছে, লিটন দাস তো শুরুর দিকে ভালো ছিলেন, কিন্তু ক্যাপ্টেন্সি নেওয়ার পর থেকে তার পারফরমেন্স একটা ঘাটতি দেখা যাচ্ছে। ওকে, বুঝতে পেরেছি। সানোয়ার ভাই অবশ্যই বুঝতে পেরেছি। আসলে কি ক্যাপ্টেন্সি নেওয়ার পর না আগে থেকে আমার মনে হয় বেশ কিছুদিন যাবত বেশ ফর্ম খুব একটা ভালো শেপে ছিল না। আমার জানি লিটন ওয়ান অফ দ্য বেস্ট ক্লাসিক প্লেয়ার, ব্যাটসম্যান, পারফর্মার, সব কিছুই কিন্তু লিটন প্রুভেন পারফর্মার। ডেফিনেটলি লম্বা সময় যাবত তার ফর্মটা খুব ভালো যাচ্ছিল না। তবে রিসেন্ট পাস্টে কিন্তু একেবারে খারাপ করেনি, বেশ ভালোভাবেই শ্রীলঙ্কা সিরিজ থেকে কিন্তু টি-20 ক্যাপ্টেন্সি যেখান থেকে শুরু করেছে ওখান থেকে ওই শ্রীলঙ্কা সিরিজ থেকে কিন্তু ভালো, মোটামুটি বলবো না এক্সট্রাঅর্ডিনারি, কিন্তু ডিসেন্ট পারফরমেন্স করে আসছে।
ডেফিনেটলি ক্লাস তো পার্মানেন্ট, এটা আমরা সবসময় বলে থাকি। লিটনের ক্লাস নিয়ে কারো সন্দেহ নাই, কিছুটা ফর্মে ফিরেছে, আমি আশা করি এটা কন্টিনিউ করবে লিটন। এবং লিটনের যদি আমরা দেখি যে লিটন আগের থেকে আমার মনে হয় যে একটু ওপেন হচ্ছে কিনা। আসলে আগে আমার মনে হচ্ছে যে লিটন নিজেকে অনেকটা গুছিয়ে, হ্যাঁ ইন্ট্রোভার্ট ছিল, এখন মনে হচ্ছে যে তিনি আরো নিজেকে খুলে দিচ্ছেন আসলে সবার সামনে এবং আরো ওপেন হচ্ছেন এবং দল নিয়েও তিনি অনেক কথা বলেন। অবশ্যই এটা কি দলের জন্য ভালো কিনা? টিমের জন্য অবশ্যই প্লাস পয়েন্ট, কারণ হলো আপনি যখন ক্যাপ্টেন হবেন স্বাভাবিকভাবে খালি আপনার নিজের খেলাটা না, পুরো টিমটা আপনাকে রোল করতে হবে, দায়িত্বটা অনেক ডিফারেন্ট। নট অনলি মাঠের খেলা, মাঠের বাইরে মিডিয়া, অনেক কিছু ফেস করতে হয় ক্যাপ্টেনকে যদি ওই সব কিছু ম্যানেজ করে কিন্তু পারফর্ম করতে হয়। অনেক সময় আগে দেখতাম রিটার্নে প্রেসে যে মিডিয়াতে যেয়ে কিন্তু কথাবার্তাটাও ঠিকভাবে উপস্থাপন করতে পারতো না, যেটা হয়তো মিসকমিউনিকেশন হয়ে যেত। এখন ক্ষেত্রে স্বাভাবিক সময়ের সাথে সাথে ম্যাচিউরড হয়েছে, অনেক দিন ক্রিকেট খেলছে, অনেক মিডিয়া ফেস করেছে, তার সাথে সময়ের সাথে এগুলি ফেস করতে করতে অভ্যস্ত হচ্ছে, ভালো করছে। আমরা আশা করি আরও ম্যাচিউরড হবে লিটন, এবং পারফরমেন্স ডেফিনেটলি আমাদের কাছে সবচেয়ে বড় জিনিস হলো, ধরুন ইন্ডিয়া বলেন বা অস্ট্রেলিয়া বলেন, ওদের কাছে পাইপলাইনে এমন স্ট্রং পারফর্মার থাকে, ওরা কিন্তু 2-4 জন পারফর্মার খারাপ করলে, চেঞ্জ করলে খুব একটা প্রবলেম। ইন্ডিয়ার যদি বিরাট কোহলিরা সরে গেছে, রোহিত শর্মা সরে গিয়েছে, খুব একটা কিছু প্রবলেম এফেক্ট পড়বে না, কিন্তু ওদের এরকম রেডি পাইপ। আমাদের কিন্তু ওইরকম পাইপলাইনে এমন কোনো প্রিপেয়ার প্লেয়ার নাই যাদেরকে আপনি চাইলেই লিটন বা যাকেই বলেন বা খারাপ খেলছে আপনাকে সরিয়ে দিবেন ওইভাবে কিন্তু আমাদের। এবং যাকে সুযোগ দেওয়া হচ্ছে আমার মনে হয় কেউ আসলে সেভাবে জ্বলে উঠতে পারছে। আপনি নাইম শেখকেও দেখা হলো, বিজয়কে দেখা হলো, নাইম অসাধারণ পারফর্ম করে এসছে, ওই রিফ্লেকশনটা কিন্তু আমরা দেখতে পাই না, বিকজ অফ এখানে আমাদের সবসময় বলে আসছি আমরা এই ডোমেস্টিক ক্রিকেট এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটের মধ্যে বড় একটা গ্যাপ আমাদের আছে। যেই প্রেশারটা হয়তো এখানে যেভাবে রান করছে বা যেই কোয়ালিটি বোলার ফেস করছে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে ডেফিনেটলি ওই ক্লাস ডিফারেন্ট হয়ে যায়, তখন আমরা অ্যাডজাস্ট করতে পারছি না। তাই যারা লিটনের মতো প্লেয়াররা প্রুভেন পারফর্মার, ওদেরকে পারফর্ম করতে হবে টিমকে। এতদিন বাংলাদেশ এদের পিছনে কিন্তু অনেক বেশি ইনভেস্টমেন্ট হয়ে গেছে বাংলাদেশ, এবং ওরা পারফর্ম করেছে, অন অ্যান্ড অফ কিছু হয়তো করে নাই, কিন্তু আমার মনে হয় এদের উপর বিলিভ রাখতে হবে এবং প্লেয়ারদের ওই প্রতিদানটা এখন দিতে হবে। তাদেরকে এখন কিন্তু সামনে থেকে কন্টিনিউয়াস ভালো পারফর্ম করতে হবে। আপনার কি মনে হয়, আমরা যদি দেখলাম যে শ্রীলঙ্কার যে স্কোয়াড ছিল পাকিস্তানের সাথেও সেম স্কোয়াড ছিল, এই স্কোয়াডটাই কি আসলে এশিয়া কাপের জন্য প্রযোজ্য হবে কিনা, বা এই স্কোয়াডটাই কি আসলে সুযোগ পাবে কিনা? খুব বেশি চেঞ্জেস করার মতো ডোমেস্টিক ক্রিকেট বা ওইখানে পারফর্ম করা বা যারা ওরকম বেশি পারফর্মার খুব বেশি নাই, আর এরকম একটা বড় এশিয়া কাপের মতো ইভেন্টে হঠাৎ করে নতুন কাউকে চান্স দেওয়াটাও নট ইজি। আমার মনে হয় যারা পারফর্ম করছে, বিশেষ করে আমাদের একটা বড় সমস্যা ছিল ওপেনিং কিন্তু একটা কিছুটা হলেও সমাধান তানজিদ তামিম এবং ইমন কিছুটা হলেও পারভেজ ইমন কিন্তু করেছে। লিটন একেবারে অফ ফর্মে ছিল, করেছে। শেখ মেহেদী এই টুর্নামেন্টে কিন্তু বোলিং ব্যাটিংয়ে কন্ট্রিবিউশন করেছে, যেটা খুব বেশি দরকার ছিল। সেম ওয়েতে তৌহিদ হৃদয় কিন্তু খুব ভালো শেপে ছিল না, এর রিসেন্ট পাস্টে ও কিন্তু বেশ কিছু রান করেছে, বড় রান করে নাই। তৌহিদ হৃদয় আমার কাছে বলবো যেটা হলো ওর মাইনাস পয়েন্ট, যেটা হলো কোয়ালিটি নো ডাউট, এফেক্টিভ ইনিংস খেলে, কিন্তু ইনিংসগুলি বড় করে না, 20, 30, 25 ওইগুলি না। এরকম মিডল অর্ডার টপ ক্লাস প্লেয়ারদের কাছে আমরা আশা করবো 70, 80, টি-20তে যেরকম 70, 80 সুযোগ পেলে 100 এরকম রান করবে। এই গ্যাপটা তৌহিদের মধ্যে দেখা যায়। প্লাস আমাদের সব ক্রিকেটের মধ্যে ফিনিশ করার টেন্ডেন্সিটা কম। মানে ক্রিকেটে কিন্তু আপনার সব দিন সবার অপরচুনিটি থাকবে না, সবাই ভালো খেলবে না। আপনি যখন সুযোগ পাবেন, অপরচুনিটি পাবেন, টিমটাকে একটা সেফ জোনে আপনাকে নিয়ে যায় দায়িত্ব আপনার, হয়তো সবাই রেগুলার সুযোগ পাবে না। এই জায়গাগুলিতে আমাদের ল্যাকিং। আমাদের এই যেই কয়েকটা প্লেয়ারের নাম বলা ব্যাটসম্যান, এরাই কিন্তু এখন টপ ব্যাটসম্যান আমাদের টিমের, এদেরই কিন্তু পারফর্ম করতে হবে, এবং পারফর্ম করার ক্ষেত্রে এই জিনিসটা মাথায় রাখতে হবে, যখন আমার অপরচুনিটি আসবে, যেদিন আমি সুযোগ পাবো, ভালো পারফর্ম করার অপরচুনিটি আসবে, তখন কিন্তু এটা কন্টিনিউ করতে হবে, যেটা টিমের একটা সেফ জায়গায় নিয়ে যাবে, নিজের পারফরমেন্সটা বেটার জায়গায় নিয়ে যাবে। আমরা যদি একটু টি-20-র যেই ধারাটা সেই জায়গায় দেখি, অলওয়েজ কি করতে হয় যে স্ট্রাইক রেটের দিকে নজর দিতে হয়। আমি আজকে সকালের ম্যাচটার কথা বলি, ওয়েস্ট ইন্ডিজ এবং অস্ট্রেলিয়ার কথা, সেই জায়গায় কিন্তু 200 রান টপকেছে, ওয়েস্ট ইন্ডিজ 205 করেছে, 6 রানে কিন্তু টপকে গেছে। এবং তাদের কিন্তু স্ট্রাইক রেট হয়তো বা, আমি ওয়েস্ট ইন্ডিজের একটু ব্যাটারদের কথা বলি, সর্বোচ্চ রান হচ্ছে 31, কিন্তু তাদের স্ট্রাইক রেট কিন্তু সব 180, 170, এইটার উপর নজর। কিন্তু আমাদের থেকে কিন্তু অনেকটা উল্টোই মনে হয়, যে আসলে বড় স্কোরটা আসলে পাই না আমরা। সেই জায়গা থেকে একটু উত্তরণের কোনো সুযোগ আছে কিনা? অবশ্যই, কারণ আমাদের এই যে টি-20 ক্রিকেটে আপনি রান করলেই হবে না, রানটা আপনাকে কতটা বেশি ইউজফুল হলো, কত কি স্ট্রাইক রেটে ব্যাটিং করলেন, ওইটাই কিন্তু ইম্পর্টেন্ট। আমরা হয়তো আমাদের প্রেক্ষাপটে চিন্তা করি, আমাদের উইকেটগুলো ওই সাপোর্ট করে না। আমরা যখন আইসিসির কোনো ইভেন্টে যাই বা ম্যাক্সিমাম যখন বা অ্যাওয়েতে খেলতে যাই, সাধারণত ট্রু উইকেটে টি-20 খেলা হয়। ট্রু উইকেটে যখন খেলা হয় তখন 170, 80, 200 এরকম রান করবেন, এরকম রান চেস করতে হবে। কিন্তু আমাদের প্রেক্ষাপটে হয় কি, আমাদের উইকেটগুলি কখনোই ওইভাবে, আমি যদি ইন্টারাপ্ট করি, যেটা পাকিস্তানের সাথে আমরা যেই সিরিজটা জিতলাম, আসলে এই প্রস্তুতিটা আসলে কতটুকু প্রভাব পড়বে আসলে এশিয়া কাপে? আমার মনে হয় কি ততটা প্রভাব পড়বে এই সমস্ত উইকেটে খেলার পরও? দেখেন, একটা জিনিস অবশ্যই বাংলাদেশ খুব একটা ভালো শেপে ছিল না পারফরমেন্স, টিম পারফরমেন্সে। জয় একটা হয়তো মেন্টাল সাপোর্ট দিবে,
কিন্তু রিয়েল যে যখন ইম্প্যাক্টটা আমাদের আসবে, যখন আমাদের পারফর্ম করতে হবে এশিয়া কাপে বা যে কোনো ইভেন্টে এটা পারফর্ম করতে হবে, ট্রু উইকেটে যখন পারফর্ম করতে হবে, এইটা আমাদের জন্য খুব একটা বেশি সাপোর্ট করে না। বিকজ অফ দেখেন যে আমাদের প্লেয়ারদের স্ট্রাইক রেট দেখেন, আমরা প্লেয়ারদের কোন জায়গায় ভালো করে। আমরা যদি 150 স্কোর করার যেই ধরনের উইকেট সাপোর্ট করে, আপনি শ্রীলঙ্কাতেও দেখেন যেই উইকেটগুলি 150 এই ধরনের উইকেট সাধারণত তখন একটু স্লো বা ওরকম বল ব্যাটে আসে না প্রপারলি, ওই উইকেটগুলিতে আমাদের বোলাররা ডেঞ্জারাস, আমাদের ব্যাটসম্যানরা ওইরকম রান, পুরো দলটা আসলে বোলারদের উপর নির্ভরশীল। বোলারদের নির্ভর। আপনি যখন ডিসেন্ট একটা টোটাল 130 140, তখন কিন্তু ওই বোলাররা খুব বেশি ইউজফুল হয়ে যায়, ওইগুলিতে আমাদের সাকসেস বেশি। যখনই দেখবেন ট্রু উইকেট 170 180 প্লাস 200 রান হয়ে গেছে, ওইখানে আমাদের জন্য ভেরি ডিফিকাল্ট ম্যাচ। সানোয়ার ভাই, আমার সাথে আরো একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম এবং পরিচয় জানিয়ে আপনার মতামত প্রশ্ন আমাদের সাথে শেয়ার করুন। জি, আসসালামু আলাইকুম। আমার কোশ্চেনটা ছিল নাজমুল হোসেন শান্তকে নিয়ে, যে তাকে লাস্ট দুইটা সিরিজে খেলানো হয়নি, তো সামনের এশিয়া কাপে তাকে খেলানো হতে পারে নাকি? ওকে, আচ্ছা, শান্ত ভাই। নাজমুল হোসেন শান্ত ডেফিনেটলি আমাদের প্রুভেন পারফর্মার। বাকি একসময় 3 ফরম্যাটের ক্যাপ্টেন ছিল। যেহেতু টি-20 ফরম্যাটটা মানে ও নিজে থেকেই ক্যাপ্টেন্সি ছেড়েছে, অত বেশি কমফোর্ট ছিল না। টি-20 ক্রিকেটে শান্তরও একটা বড় ফ্যাক্টর, কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে বা ডোমেস্টিক ক্রিকেটে টি-20তে স্ট্রাইক রেট যেটা, এই জায়গাটা একটা গ্যাপ কিন্তু শান্তরও আছে, যেই জায়গাতে হয়তোবা আমাদের বললাম না, আমাদের লিমিটেড প্লেয়ার, হয়তো কেউ এরকম বেশি খারাপ করলে হয়তো শান্তকে আবার দরকার হতে পারে, ম্যাচের প্লেয়ার দরকার হতে পারে। কিন্তু এখন মনে হয় যে কম্বিনেশন যেভাবে আছে খুব বেশি চেঞ্জ করার সম্ভাবনা আমার মনে হয়। তার জায়গায় আমরা দেখেছি মেহেদী মিরাজকে ব্যাট করতে দেখেছি, আসলে কি তার পরিপূরক কিনা মেহেদী মিরাজ? না, আমি অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে চিন্তা করলে ডেফিনেটলি শান্ত আগে এগিয়ে থাকবে, সবকিছু মিলিয়ে ওভারঅল সবকিছু মিলে ডেফিনেটলি এগিয়ে থাকবে। শান্তকে হয়তো চিন্তা করা হয়েছিল মিরাজকে চিন্তা করা হয় অ্যাজ এ অলরাউন্ডার হিসেবে যে পারফরমেন্সটা, আমার মনে হয় আবার টি-20 ফরম্যাটে মিরাজকে দেখা যাচ্ছে বোলিংটা ওইভাবেই কন্ট্রিবিউট করতে পারছে না। এই জায়গায় স্বাভাবিকভাবে মানে বাংলাদেশের মানে আপনার যদি দেখেন, আপনার পাইপলাইনে যেই ধরনের প্লেয়ার, এরকম যদি এই জায়গায় যদি দেখতেন একজন প্লেয়ার আছে যে অলরেডি পারফর্ম করছে 150 130 140 এরকম স্ট্রাইক রেট ব্যাটিং করছে, ওইটা হয়তো সিলেক্টর বলেন, টিম ম্যানেজমেন্ট বলেন, তাদের জন্য পিক করা সহজ হতো। আমার মনে হয় খুব বেশি ডিফারেন্স এখন আমরা দেখছি না, যে শান্তকে সরিয়ে মিরাজের যেই ইনক্লুশনটা যেই ওয়েতে নেওয়া হয়েছিল, ওই ইম্প্যাক্টটা কিন্তু এখনো পাইনি। তার মানে কি শান্তর সুযোগ আছে? অবশ্যই সুযোগ আছে, শান্ত মিরাজ যে মানে খুব বেশি বড় ডিফারেন্স আমি দেখছি না এখানে। আর যেই জিনিসটা কথা বলছিলাম, যেই কারণটা যেই সমস্যাটা হয় আমাদের, যে আমরা 170 কেন পারি না, আমরা কিন্তু আমাদের বিপিএল বলেন, আমাদের যে কোনো টি-20 খেলে, আমাদের ডোমেস্টিকে যখন খেলি, আমাদের উইকেটগুলি ওইভাবে সাপোর্ট করে না। ওই লিটন একটা কথা বলছিল না, যে আমাদের এই উইকেটে খেলে যদি ব্যাটসম্যানদের কেরিয়ার বা আমার ক্যারিয়ারটা হয়তো বা আরেক ডিফারেন্ট হতো, আমাদের ট্রু উইকেটে খেলতাম। এটাও কিন্তু একটা বাস্তবতা ছিল। আমাদের যদি ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করা, বড় ইনিংস আমরা কীভাবে চেঞ্জ করতে হয় এটা শেখা, বা বলারদেরও সেম ট্রু উইকেটে কীভাবে বোলিং করতে হয়, যখন ব্যাটসম্যানদের বলারদের কোনো সাপোর্ট থাকবে না, ওই কন্ডিশনে কীভাবে সাপোর্ট করতে হয়, এরকম উইকেট টি-20তে সাধারণত আমরা সবাই চাই 4-6 বেশি রান দেখতে চায়। এই ধরনের উইকেটে খেলা হয়, তো আমাদের উইকেটগুলি আমাদের চিন্তাই করতে হবে। যে কোনো খেলা হয়তো এই সিরিজটা হয়তো আগের মতো হয়ে গেছে, একটা সবাই কথা বলছে যে একটা সময় আমরা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডকে হারিয়েছিলাম, কিন্তু আমরা এই রিফ্লেকশনটা যায় পরে দেখতে পারি নাই, বিকজ অফ এই ধরনের উইকেটে খেলে গিয়ে হয়তো আপনার একটা মেন্টাল কনফিডেন্স হয়তো টিমটা তৈরি হয়েছে, কিন্তু ওভারঅল কনফিডেন্স তৈরি করার জন্য আমাদের ট্রু উইকেটে আমরা যদি 178 যেই রানটা করেছিল পাকিস্তান 170 প্লাস, ওইটা যদি চেস করতে পারতাম, ওইটা মনে হতো রিয়েল পারফরমেন্স। আর এই যে আমাদের যে আপনি বললেন যে 180 রান 170 রানের যে মনোভাবটা, সেটা আমরা কিন্তু বহুদিন ধরে এটা বলে আসছি যে আসলে উইকেট চেঞ্জ করার কথা, কিন্তু সেটা আসলে কেন হচ্ছে না? এটা দেখেন সবাই কিন্তু আমরা এখানে যখন কথা বলি, আমি হয়তো বলছি, আমি হয়তো ওই জায়গায় গেলে হয়তো আমিও চিন্তা করবো যে মানে সবাইকে সাকসেসের পিছনে দৌড়ায়। এখানে যারা আমি নাম ধরেই বলছি, আমাদের গাজী আশরাফ লিউ ভাই চিফ সিলেক্টর, উনি কিন্তু বিভিন্ন সময় আগে যখন সিলেক্টর ছিল না, তখন কিন্তু উনি এই কথা নিয়ে অনেক সময় কথা বলেছেন। এখন পরিস্থিতির কারণে উনি হয়তো দেখছেন যে দলের যে কন্ডিশন, টিমের মেন্টাল স্ট্রেংথের জন্য এরকম হয়তো জয়টা খুব বেশি দরকার ছিল, তারা চিন্তা করছে। আমি যদি ফাহিম ভাইয়ের কথা বলি, উনিও কিন্তু এই কথাগুলি যখন অনেক কথা বলেছেন, অনেক কথা বলেছেন, যখন বোর্ডে ছিলেন না, বোর্ডের বাইরে ছিলেন, তখন কিন্তু এটা চিন্তা করেছেন। ওইখানে যে হয়তো সবাই কিন্তু সাকসেসটাই বুঝে আমরা চিন্তা করি বেশি, আমরা কিন্তু ওভারঅল লং প্রসেস যে ইম্প্যাক্ট আমরা খেয়াল করি। এইটা কি মানে বোর্ডের উপর একটা চাপ পড়ে এরকম, যে সাকসেস পাচ্ছি না বলে? বর্তমান সময়ের জন্য আমাদের সময় কিন্তু মিডিয়া এত বেশি এফেক্টিভ ছিল না। এখন মিডিয়ার প্রেশারটা হ্যান্ডেল করতে গিয়ে অনেক সময় এইগুলি কভার করার জন্য অনেক সময় আমরা এইগুলি চিন্তা করি, কিন্তু আমার মনে হয়, আমার ধারণা যে এইটা ধরেন শর্টকাট হয়তো সাকসেস, শর্টকাট হয়তো কভার হবে, কিন্তু লং প্রসেসে লম্বা সময় যদি আমরা সাকসেস পেতে চাই, আমাদের হোম অ্যাওয়ে যে কোনো কন্ডিশনে পারফর্ম করতে চাই, আমাদের উইকেট ভালো করা বা টি-20 ক্রিকেটে এরকম ভালো উইকেটে খেলে অভ্যস্ত হওয়া, স্ট্রাইক রেট এইখানে যদি আমি ধরেন
30, 40, 50 স্ট্রাইক রেটে ব্যাটিং করতে না পারি, ইন্টারন্যাশনাল ক্রিকেট আমার পক্ষে যে ওইখানে এত ট্রু উইকেট পেলেও কিন্তু ওইখানে সম্ভব না। আমার হ্যাবিটটা তৈরি করতে হবে কিন্তু ডোমেস্টিক থেকেই। এবং এশিয়া কাপের কথা বলছিলাম যে শ্রীলঙ্কা, আফগানিস্তান, বাংলাদেশ এক গ্রুপে যেহেতু, তো সেই জায়গায় কি আপনি আসলে সুপার ফোরে দেখেন কিনা বাংলাদেশকে? না, অপরচুনিটি নেই তাই বলবো না, বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কাকে সিরিজ হারিয়ে এসেছে। মানে ওই আমার মনে হয় যে জিনিসটা আমাদের তো আফগানিস্তানকেও হারিয়ে, আমাদের আফগানিস্তানকে হারিয়েছে। আফগানিস্তান নো ডাউট যে ওয়ান অফ দ্য বেস্ট টি-20 ক্রিকেটে ভালো ক্রিকেট খেলে, কিন্তু আমরা কিন্তু আফগানিস্তানকে অনেকবারই হারিয়েছি। ওই অ্যাবিলিটি আছে, কিন্তু আমরা হচ্ছে কন্টিনিউয়াস ধারাবাহিক আপনি যে আফগানিস্তানের প্রতি আমরা বিলিভ যেরকম করি যে এই টিমটা বাংলাদেশের প্রতি করতে পারি না, একটু কম বিকজ অফ ধারাবাহিকভাবে। আমাদের সাথে আরো একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম এবং পরিচয় বলে আপনার প্রশ্ন আমাদের সাথে শেয়ার করুন। আমার নাম হচ্ছে মামুন, আমি গাজীপুর থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে আফিফ হোসেন ধ্রুব, সে কি টি-20 থেকে তারে কি বের করে দেওয়া হচ্ছে না ট্রফিতে সে খেলতে পারবে? আফিফ হোসেন ধ্রুব ওয়ান অফ দ্য ট্যালেন্টেড ক্রিকেটার, বাংলাদেশের একসময় রেগুলার প্লেয়ার ছিল, খুবই ট্যালেন্টেড প্লেয়ার ছিল, এবং মনে হচ্ছিল যে একসময় তো বাংলাদেশের নেতৃত্ব দিবেন তিনি, লম্বা সময় সার্ভিস দিবে, বাংলাদেশকে ডমিনেট করবে, ক্রিকেট ওয়ার্ল্ড ক্রিকেট ডমিনেট করবে, এরকম একজনই প্লেয়ার। কিন্তু সামহাউ পারফরমেন্স তো অ্যাট দ্য এন্ড হলে পারফরমেন্স সবচেয়ে বড় কথা। পারফরমেন্স যদি ধারাবাহিক না করতে পারে, একটু পিছিয়ে গিয়েছে ডেফিনেটলি, তারপরে ও তো বয়স খুব বেশি না, ডেফিনেটলি পারফর্ম করে আবার কামব্যাক করার সুযোগ অবশ্যই আছে। আচ্ছা, আমাদের সাথে আরো একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম এবং পরিচয় বলে আপনার প্রশ্ন বলুন। শুনতে পাচ্ছেন? আচ্ছা, লাইনটা মনে হয় কেটে গেছে। সানোয়ার ভাই, আমরা আরো আলোচনা করবো, তো আমাদের একটা বিরতি নিতে হবে। দর্শক আমাদের সঙ্গেই থাকবেন, ক্লেমন বিয়ন্ড ডায়াগলাইন নিচ্ছি ছোট্ট একটা বিরতি। সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ক্লেমন বিয়ন্ড দ্য। দর্শক, আমরা কথা বলছিলাম এশিয়া কাপে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে, এবং আমার সাথে আছেন সানোয়ার হোসেন এবং আমি আপনাদের সাথে আছি সাফায়েত মৃদুল। চাইলে আপনারা আমাদের সাথে এই অনুষ্ঠানে যুক্ত হতে পারেন, স্ক্রিনে দেখানো নম্বরে আপনাদের মতামত প্রশ্ন থাকলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। সানোয়ার ভাই, যেমনটা বলছিলাম যে এশিয়া কাপে বাংলাদেশের প্রস্তুতি, সেই জায়গায় কিন্তু গতকালকে আমরা একটা নিউজ দেখেছি যে যেহেতু ভারত সিরিজ হচ্ছে না সেই অগাস্টে, সেই জন্য কি বাংলাদেশ প্রতিপক্ষের খোঁজে, এবং সেই প্রতিপক্ষই নেপাল এবং নেদারল্যান্ডস হতে পারে। তো এই যে এই সমস্ত দলের সাথে খেলে কি আসলে প্রপার প্রস্তুতিটা হবে কিনা আসলে এশিয়া কাপের জন্য? আর একটু স্ট্রং অপোনেন্ট হলে ভালো হতো ডেফিনেটলি। যদি অপরচুনিটি না থাকে, চাইলেও আমরা সাডেনলি চাইলেও আমরা কিন্তু একটা স্ট্রং টিমের সাথে হঠাৎ করে সিরিজ অর্গানাইজ করা বোর্ডের পক্ষে অত সহজ না, আমরা জানি। হইলে ভালো, না হইলেও আমি বলবো না। যদি এই নেপালও আসে, নেদারল্যান্ড যেই আসুক, আমার মনে হয় না মিরপুর উইকেটে খেলাটা হোক। আমি চাই যে কোনো ট্রু উইকেটে খেলা হোক, যদি সিলেট হোক, চিটাগং হোক, যে কোনো উইকেটে হোক, ট্রু উইকেটে খেলাটা হোক। অ্যাটলিস্ট যদি দুর্বল প্রতিপক্ষের পরে যে আমাদের ব্যাটসম্যানের যদি একটু স্ট্রং উইকেট অপোনেন্ট হলেও ওইখানে যদি একটা প্লেয়ার প্রপার রান করতে পারে, বড় রান করতে পারে, একটা বোলার ওখানে যদি ভালো উইকেট পেতে পারে, ওই কনফিডেন্সটা অ্যাটলিস্ট বিল্ড আপ হবে। আমার মনে হয় যদি হয়, আমার মনে হয় এই ধরনের উইকেটে যাতে খেলা না হয়, খেলা হোক ট্রু উইকেটে। এবং মিরপুরে তো চাইলে আসলে করা যায়, কারণ আমরা যদি পাকিস্তান বিপক্ষে শেষ ম্যাচটা দেখি, সেই জায়গায় কিন্তু আমরা দেখেছি আসলে যে মিরপুরের উইকেটে 180 রানও হয়। না, মিরপুর উইকেটে কিন্তু আমরা দেখেছি রান হয়, কিন্তু অন অ্যান্ড অফ, মানে রেগুলারলি আপনি মিরপুর উইকেটে ভালো রান হবে, এটা সারপ্রাইজিং সবসময় মিরপুর উইকেট। তবে আরেকটা ব্যাপারও আছিল, এটা একটা বড় ফ্যাক্টর ছিল, এই সময় ওয়েদারটাও খুব বেশি সাপোর্ট করে নাই, কন্টিনিউয়াস বৃষ্টি ছিল, এইটার জন্য হয়তো বা ওই সময় উইকেটটা আরও বেশি খারাপ ছিল। আমার মনে হয় ম্যানেজমেন্ট চিন্তা করবে, যদি ওইরকম পরিস্থিতি থাকে, মনে হয় যদি মিরপুরে যদি সম্ভব হয়, আমি জানবেন হয়তো অনেক এক্সপার্ট আছে, কিউরেটার আছেন, তারা যদি মনে করে যে হ্যাঁ এখানে ট্রু উইকেট সম্ভব, এখানে হলে অসুবিধা নেই, কিন্তু যদি ট্রু উইকেট না হয়, প্রয়োজন বোধে যদি ভেন্যু শিফট করতে হয়, ওইরকম জায়গায় খেলে। আরও একটা বলেছে যে হয়তো বা বিদেশেও দরকার হলে ক্যাম্প করতে চায়, সেটা কি আসলে দলের জন্য উপকার আসবে কিনা? বিদেশে যদি মনে হয় যে কথা ধরেন, আপনি ধরেন কথা ইন্ডিয়া গেলেন, ইন্ডিয়ার এই টিমের সাথে বা এরকম কোনো টিমের সাথে যদি খেলা হয়, প্র্যাকটিস ম্যাচ হয় কিছু, হয়তো ন্যাশনাল টিমের সাথে বাইরে সিরিজ সম্ভব না, ওরকম যদি এই ম্যাচগুলিও হয়, তাও কিন্তু বাংলাদেশের জন্য ভালো হবে। এবং যদি বলি যে আরব আমিরাতের সাথে যদি মানে খেলা ব্যবস্থা করতে পারে, সেই ক্ষেত্রে কতটা? আমার মনে হয় এই উইকেট এইখানে খেলার থেকে, যদি যেহেতু ইউএইতে খেলাটা হবে, ওইরকম কন্ডিশন আরব আমিরাত কিন্তু টি-20 ক্রিকেটের স্ট্রং সাইড, ওইখানেও যদি অর্গানাইজ করতে পারে সিরিজটা, যদি ওইখানে হয়, আমার মনে হয় এই প্র্যাকটিসটা আরও বেশি ইম্প্যাক্ট ফেলবে ওই পারফরমেন্সের ক্ষেত্রে, আমাদের পারফরমেন্সের ক্ষেত্রে। এবং যদি আপনি ওই সময় বলছিলেন যে আসলে শেখ মেহেদী কিন্তু কথা বলে, যে স্কোয়াডে শেখ মেহেদীর অন্তর্ভুক্তির কথা বলছিলেন, সেই জায়গায় কিন্তু মোহাম্মদ নাসুমের কথাও যদি বলি, নাসুম কিন্তু শেষ ম্যাচে দেখবেন যে আপনি দারুণ বল করেছে। এই দুজনের মধ্যে কি একটা
মানে কি বলে সংঘর্ষ হবে কিনা যে দলে নেওয়ার ক্ষেত্রে? নাসুমর নো ডাউট লাস্ট ম্যাচ ভালো বোলিং করছে, বেশ কিছু ভালো পারফরমেন্স আছে, কিন্তু বাংলাদেশ ক্রিকেটে যদি টি-20-তে বেস্ট বলার আমার বিবেচনায় বেস্ট বলার শেখ মাহাদি এখন পর্যন্ত পারফরমেন্স দেখবেন, ইকোনমি দেখবেন, নট অনলি হোমে, ও কিন্তু অ্যাওয়েতে যেও ফ্ল্যাট উইকেটেও ভালো পারফর্মার। টি-20 ক্রিকেটে কিন্তু আপনি খালি উইকেট পাওয়াটা বড় ফ্যাক্টর না, ইকোনমিটা, কোন সময় বোলিং করে, পাওয়ার প্লেতে বোলিং করে, সব কিছু বিবেচনায় আমার মনে হয় শেখ মাহাদি ওয়ান অফ দ্য বেস্ট বলার এই সময় বাংলাদেশে। আমাদের সাথে আরও একজন দর্শক আছেন সানোয়ার ভাই। দর্শক, আপনার নাম এবং পরিচয় বলে আপনার মতামত বা প্রশ্ন আমাদের সাথে শেয়ার করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে এশিয়া কাপে সাকিব আল হাসানের খেলার কতটুকু আজ? দুঃখিত, আপনার প্রশ্নটা আসলে বুঝতে পারিনি। বলছিলাম যে এশিয়া কাপে সাকিবের খেলার কতটুকু সম্ভাবনা আছে? সাকিবের খেলার সম্ভাবনা আসলে সবসময় বলে, ক্রিকেট বোর্ড বলে, সবসময় বলে সাকিব যদি ফিট থাকে, অ্যাভেলেবল এরকম থাকে, কিন্তু বাস্তবতা হলো ডিফারেন্ট। আমি জানি যে সার্বিক পরিস্থিতিতে সাকিবের খেলার সম্ভাবনা একেবারেই নাই বললে চলে। এশিয়া কাপের কথা বলছি বিবেচনায়। এবং একই সাথে যদি আমি বলি যে বিসিবি সভাপতি একটা স্টেটমেন্ট দিয়েছেন, আসলে সাকিবের খেলতে হলে বাংলাদেশে ফিরতে হবে, তো সেইটা তো আসলে আমার মনে হয় না যে এমন পরিস্থিতিতে সাকিব সেটা করবেন। আমরা জানি দেশের পরিস্থিতি যেটা, সব কিছু মিলেই আমরা জানি যে সাকিবের পক্ষে দেশে আসাও সম্ভব না, দেশের পরিস্থিতি তার জন্য অনুকূলে না, সেও আসবে না, সব কিছু বিবেচনায় আমার মনে হয় না সাকিবের এই সার্বিক পরিস্থিতিতে এই এশিয়া কাপের সাকিবের খেলার সম্ভাবনা আমি দেখছি না। তাহলে আমার যেহেতু আরব আমিরাতে খেলা, সেই জায়গায় কি কনসিডার করা যায় কিনা আসলে সাকিবের বিষয়টা, যদি পারফরমেন্সের বিচারে দেখেন সেই ক্ষেত্রে কি তার সুযোগ পাওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা, যদি ওভারঅল পারফরমেন্স দেখি? যদি পারফরমেন্স বা টিমের বর্তমান বাংলাদেশ টিমটা কিন্তু ধরেন আমরা জানি বাংলাদেশে কিন্তু ওয়ান অফ দ্য বিগ স্টারগুলি কিন্তু যারা সিনিয়র ক্রিকেটার সবাই কিন্তু টিম থেকে সরে গিয়েছেন। একটা টিমের কিন্তু ওয়েটেরও একটা ব্যাপার আছে, অপোনেন্ট কিন্তু আপনাকে কাউন্ট করে। যখন সাকিব তামিম যখন একটা টিমে মাঠে একটা দলের মেম্বার থাকে, অপোনেন্ট টিম কিন্তু আপনাকে ওই ওয়েটটাও একটা ব্যাপার ফ্যাক্টর থাকে, একটা মেন্টাল ইম্প্যাক্টও কিন্তু অপোনেন্ট টিমের জন্য হয়। এই জায়গা ক্ষেত্রে সাকিবের মতো প্লেয়ার যদি বাংলাদেশ টিমটা কিন্তু মোস্ট অফ দ্য ইয়াং বেশ তামিম বলি বা ইমন বলি, তৌহিদ হৃদয় বলি, বেশ কিছু ইয়াং ক্রিকেটার কিন্তু গ্রোন আপ হচ্ছে। যে ক্রিকেটের সাথে যদি সাকিবের মতো একটা প্লেয়ার যদি টিমের সাথে থাকতো, যেটা বাংলাদেশের জন্য এই প্লেয়ারদের জন্য খুব বেশি ইউজফুল হতো, বা বাংলাদেশ ক্রিকেটের জন্য আগামী 1-2 বছর সাকিবের মতো এমন একজন প্লেয়ার যদি বাংলাদেশের সাথে সার্ভ করতে পারতো বাংলাদেশকে, এটা সাকিবের জন্য যত বেনিফিট না হতো, বাংলাদেশ ক্রিকেটের জন্য এই ইয়াং ক্রিকেটের জন্য অনেক বেশি বেনিফিট হতো। এবং সেই ক্ষেত্রে মানে বিসিবির কোনো স্টেপ নেওয়ার কোনো আমার মনে হয় সবারই যে রাজনৈতিক ঊর্ধ্বে যে রাজনীতি ডিফারেন্ট ইস্যু, রাজনীতিক বা আইন বিষয়, ওইগুলো বিষয়ে সব কিছুর ঊর্ধ্বে যে যদি সাকিবকে মানে বলা হয় না পানিশমেন্ট, সাকিবের মানে ক্রিকেট খেলে যদি পানিশমেন্ট দেওয়া হতো ওইটা বড় বেশি হতো। এইগুলো বড় পানিশমেন্ট হতো যে বাংলাদেশে ও যাই ভুল করছে এই করছে, এই যে মনে হতো পানিশমেন্টই দিবে, পানিশমেন্টটা যদি ক্রিকেট খেলে বাংলাদেশের যে সার্ভিসটা ওর কাছে নিত ওইটাই হতো বড় পানিশমেন্ট বাংলাদেশের জন্য। ওইটা আমার মনে হয় যদি সব কিছু বিবেচনা রাজনীতির ঊর্ধ্বে যে রাজনীতি বিবেচনা বাইরে নিয়ে যদি সাকিবকে টিমে নেওয়া হতো বা দলের ইনক্লুড করা হতো, এটা বাংলাদেশের জন্য খুব বেশি বেনিফিট। অসংখ্য ধন্যবাদ সানোয়ার ভাই, আমরা আজকে শেষ করবো এখানে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আসলে এশিয়া কাপের যেই গ্রুপ আপনারা জানেন যে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকং বি গ্রুপে খেলবে। হয়তো বাংলাদেশ কোনো ভালো প্রতিপক্ষ খুঁজে পাবে তাদের যেই আমরা বলছিলাম যে আসলে প্রস্তুতির জন্য। সো সেই প্রত্যাশা শেষ করছি আজকের ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারি।